আসসালামু আলাইকুম। আজকে আমরা এটি গতিশীল চার্জের গতিপথটা কেমন হবে এটা আমরা দেখব। ওকে, অর্থাৎ একটি গতিশীল চার্জ যদি আমাদের চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে ওই চার্জের উপর যে একটা ম্যাগনেটিক ফোর্সের অনুভব হচ্ছে। তো এখন কোশ্চেনটা হচ্ছে এটি গতিশীল চার্জের উপর যদি আমাদের ম্যাগনেটিক ফোর্স কাজ করে সেক্ষেত্রে আসলে এই চার্জের গতিবিধি কেমন হবে। আমি বলতে চাচ্ছিলাম চার্জের গতিবিধি আমাদের সার্কুলার পথ হবে নাকি আমাদের স্ট্রেট লাইন হবে অর্থাৎ সরলরৈখিক পথ হবে, এটা আমাদের দেখতে হবে। ওকে, তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের হয়তো সবারই জানা আছে যে একটি চার্জ যদি আমাদের চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে ওই চার্জটা পরে একটা আমাদের চৌম্বকীয় বল অনুভব করে যাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফোর্স। তো ওই চৌম্বকীয় বলের মানটা আমাদের কত এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কারণ গত কয়েকটা লেকচার শুধুমাত্র চৌম্বকীয় বলের উপর আমি দিয়ে ফেলছি। ওকে, তো আমাদের এটি চার্জ যদি আমাদের চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে ওই চার্জটা একটা চৌম্বকীয় বল পায় যাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফোর্স। তো আমাদের এই ম্যাগনেটিক ফোর্সের যে মানটা ভেক্টর আকারে লিখলে পরে আমাদের চলে আসে কতটুকু বলতো, যে এফএম ছিল আমাদের কিউ ইন্টু ভি ক্রস কি বলতো আমাদের বি। ওকে, তো আমরা এখানে শুধুমাত্র যদি আমরা মান নিয়ে বিবেচনা করতাম, অর্থাৎ আমি এই সূত্রটাকে যদি আমি স্কেলার নোটেশনে লিখতাম তাহলে আমি অবশ্যই লিখতাম যে আমাদের এফএম ইজ ইকুয়াল টু কিউ ভি বি কি বলতো আমাদের সাইন কি বলতো থিটা। কেন সাইন থিটা? যে ভাই ভি ক্রস বি দ্যাট ইজ ভিবি সাইন থিটা। তো আমরা এখান থেকে গতদিন আমরা এস্টিমেশন করে ফেলছিলাম যে আসলে আমাদের চৌম্বকীয় বলের মানটা দ্যাট ইজ ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা আসলে ডিপেন্ড অন কিসের উপর বলতো, থিটার উপর। অর্থাৎ আমাদের যদি এখানে খেয়াল করে দেখো, যদি আমাদের এখানে আমাদের যে থিটাটা আছে এই থিটাটা যদি আমাদের 0 ডিগ্রি হয় দেন আমরা মনে বলতেই পারি যে আমাদের তখন আমাদের এফএমটা হবে কত বলতো 0। অর্থাৎ আমি কি এখান থেকে বলতে পারি না যে আমাদের যে থিটাটা অর্থাৎ ভি ভেক্টর এবং বি ভেক্টরের যে মধ্যবর্তী কোণটা দ্যাট ইজ অ্যাঙ্গেল বিটুইন ভি ভেক্টরস অ্যান্ড বি ভেক্টর উইল বি দ্য 0 ডিগ্রি, দেন আওয়ার ম্যাগনেটিক ফোর্স উইল বি দ্য মিনিমাম। ওকে, অর্থাৎ আমরা বলতে পারতেছি যে আমাদের ভি এবং বি এর মধ্যবর্তী কোণ যখন আমাদের 0 ডিগ্রি হবে তখন আমাদের ম্যাগনেটিক ফোর্সের মানটা কেমন হয়ে যাচ্ছে বলতো, মিনিমাম হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ন্যূনতম হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কোশ্চেন আসতেই পারে যে ভাই আমাদের ম্যাগনেটিক ফোর্সের মানটা সর্বোচ্চ হবে কখন। অবভিয়াসলি আমি বলতে পারি যে আসলে ম্যাগনেটিক ফোর্সের মানটা সর্বোচ্চ হবে এটা ডিপেন্ড করতেছে আসলে আমাদের থিটার উপর। সো ইফ আওয়ার থিটা উইল বি দ্য 90 ডিগ্রিজ, ওকে, দেন আওয়ার ম্যাগনেটিক ফোর্স উইল বি দ্য ম্যাক্সিমাম। ওকে, দ্যাট ইজ আমাদের থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, ওকে, অর্থাৎ ভি ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর সাপেক্ষে তারা আমাদের পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের ম্যাগনেটিক ফোর্সের যে মানটা সেই মানটা হবে আমাদের কত বলতো, কিউ ভি বি। কেন কিউ ভি বি? যে ভাইয়া আমাদের সাইন থিটা দ্যাট ইজ সাইন 90 ডিগ্রিজ এই মানটা হচ্ছে আমাদের কত বলতো 1। তো আমরা বলতেই পারি যে তখন আমাদের ম্যাগনেটিক ফোর্সের মানটা হবে কত বলতো, কিউ ভি বি। তো আমরা একটা কাজ করে ফেলি, কিরকম কাজ? আমরা প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নিব যে আসলে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিব যে আমাদের থিটার মানে সবসময় আসলে 90 ডিগ্রি, অর্থাৎ ভি এবং বি এর মধ্যবর্তী যে কোণটা সেই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে পরে আমাদের থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হলে পরে আমাদের যে ম্যাগনেটিক ফোর্সটা এই ম্যাগনেটিক ফোর্সের মানটা হয় আমাদের সর্বোচ্চ, যাকে বলতেছি আমরা ম্যাক্সিমাম। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন না, কোনো কনফিউশন নেই। তো আসলে আমাদের থিটার মানটা 90 না ধরে আমরা অনেক সময় ক্যালকুলেশন করবো আমরা। ওকে, আমরা যখন ম্যাথমেটিক্যাল পার্টগুলো করবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন আমাদের কাজটা আজকের যে কাজটা সে কাজটা হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্রের মাঝে যদি আমাদের একটা চার্জ, ওকে, আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে যদি আমাদের একটা আধান বা চার্জ গতিশীল হয় সেক্ষেত্রে ওই চার্জটা আসলে কিভাবে সে ওই ম্যাগনেটিক ফিল্ডে সে প্রদক্ষিণ করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওই ম্যাগনেটিক ফিল্ডে সে সরলরৈখিকভাবে যাবে নাকি বৃত্তাকারভাবে যাবে, এটা আমি তোমাদের বলতে চাচ্ছি। তো আমরা প্রথমে কাজ করে ফেলি। কীরকম কাজ? আমরা কনসিডার করে নেই যে আমাদের এখানে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এই বোর্ডের লম্ব বরাবর ভিতর দিকে। খেয়াল করে দেখো এখানে আমি ক্রস সেকশনের সাইন দ্বারা বোঝাচ্ছি যে আমাদের চৌম্বক ক্ষেত্রগুলো, এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এইটা দ্বারা তুমি আলটিমেটলি বুঝাই ফেলছো যে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এই তলের লম্ব বরাবর, অর্থাৎ এই বোর্ডের লম্ব বরাবর কোন দিকে বলতো, ভিতর দিকে। তো ভালো কথা, এখন তুমি একটু খেয়াল করে দেখো আমি যদি বলি যে আমাদের এই চৌম্বক ক্ষেত্রে এবং এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি, ওকে, আমাদের এটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র দ্যাট ইজ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আমি যে কোনো পয়েন্ট থাকি না কেন আমাদের চৌম্বকীয় ফিল্ডে যেটা থাকবে সেটা আমাদের মানটা কেমন থাকবে বলতো, সেম থাকবে। এর জন্য বলতেছি আমরা এটাকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র। এখন এই সুষম চৌম্বক ক্ষেত্রের মাঝে আমি একটা চার্জকে বেগ প্রাপ্ত করলাম, কত বেগে? ভি বেগে প্রাপ্ত করলাম। ধরলাম আমি এখানে আমাদের কিউ পরিমাণ চার্জ, এই কিউ পরিমাণ চার্জ হচ্ছে আমাদের এটা, এবং পজিটিভ কিউ পরিমাণ চার্জ প্লাস আধান। ওকে, পজিটিভ কিউ পরিমাণ চার্জকে আমি এখানে বেগ প্রাপ্ত করলাম ভি বেগে। কত বেগে বলো তো? ভি বেগে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এই কিউ পরিমাণ চার্জকে ভি বেগে প্রাপ্ত করলে সে সোজা বরাবর চলে যাবে? অবভিয়াসলি না।
কারণটা কি, যে ভাইয়া একটি চার্জকে যদি চৌম্বক ক্ষেত্রের মাঝে স্থাপন করা হয় এবং সেই চার্জের উপর যদি আমি বেগপ্রাপ্ত করি, তাহলে ওই চার্জের উপর একটা কি বলতো বল কাজ করে, যে বলটাকে আমরা বলতেছি চৌম্বকীয় বল। অর্থাৎ এই বলের মানটা আমাদের যখন আমাদের দেখো, যখন আমাদের থিটার মানটা 90 ডিগ্রি হয়, তখন আমাদের বলের মানটা হয় কতটুকু বলতো, কিউ ভি বি। তাহলে এখানে দেখি তো আমাদের আসলে কোণের মানটা কত, অর্থাৎ ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত। দেখো তুমি দেখেই মনে হয় বুঝতে পারতেছো 90 ডিগ্রি। কারণটা কি, যে ভাইয়া আমাদের যে বিটা অর্থাৎ চৌম্বক যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা কিন্তু আমাদের লম্ব বরাবর কোন দিকে বলতো, এই বোর্ডের লম্ব বরাবর ভিতর দিকে, ওকে। আর আমাদের ভিটা হচ্ছে আমাদের কোন দিকে বলতো, এক্স অক্ষ বরাবর, ওকে। তাহলে আমরা মনে হয় বলতে পারি যে আমাদের চৌম্বক ক্ষেত্র যেটা অর্থাৎ বিটা আমাদের হচ্ছে জেড অক্ষ বরাবর, আর আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের কি বলতো, বেগটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। খেয়াল করে দেখো মধ্যবর্তী কোণ কত, 90, এই তো 90, ওকে 90। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে চৌম্বকীয় বলটা যেটা হবে সেটা হবে আমাদের কিউ ভি বি। এখন কোশ্চেনটা হচ্ছে চৌম্বকীয় বলের দিকটা কোন দিকে হবে। তো চৌম্বকীয় বলের দিকটা নির্ণয় করার জন্য সব থেকে বেস্ট প্রসিডিউর ছিল আমাদের রাইট হ্যান্ড পাম্প রুল। রাইট হ্যান্ড কেমন রুল বলতো, পাম্প রুল। তো আমরা রাইট হ্যান্ড পাম্প রুলে কি বলতেছিলাম, যে ডান হাতের 4টা আঙ্গুলকে আমি চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর স্থাপন করব এবং বৃদ্ধাঙ্গুলি থাকবে যে দিক বরাবর আমি পজিটিভ চার্জকে বেগ প্রাপ্ত করব সেই দিক বরাবর। তাহলে আমি এখানে কাজ করি, 4টা আঙ্গুলকে, এই 4টা আঙ্গুলকে আমি চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর স্থাপন করি। তাহলে চৌম্বক ক্ষেত্রের এখানে কোথায়, লম্ব বরাবর ভিতর দিকে রাখলাম। আমাদের পজিটিভ চার্জের বেগ কোন দিকে, উপর দিকে না, অবভিয়াসলি নট। কোন দিকে, বাম দিকে না, নিচের দিকে না, কোন দিকে তাহলে আমাদের হাতে কোন দিকে বলতো, ডান দিকে। এই যে রাখলাম চৌম্বক ক্ষেত্র বরাবর আমি 4টা আঙ্গুলকে সেট আপ করে দিলাম, আর বৃদ্ধাঙ্গুলি রাখলাম আমি পজিটিভ চার্জের দিক বরাবর অর্থাৎ ভি এর দিক বরাবর। তাহলে আমাদের তালু টাকা আছে কোন দিক বরাবর ভাইয়া, তালু টাকা আছে আমাদের কোন দিক বরাবর, তালু টাকা আছে কোন দিক, আমার একদম কোন দিক বরাবর, উপর দিক বরাবর। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে আমাদের এখানে যে বলটা পাবে সে বলটা হবে আমাদের এই দিক বরাবর। অর্থাৎ আমি বলতে পারি না যে ভি ভেক্টর কাজ করতেছে আমাদের এই দিক বরাবর আর আমাদের ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে আমাদের এই দিক বরাবর। তাহলে এই চার্জটা যাবে কোন দিকে, দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়ারত আছে, তাহলে আমি বলতে পারি না সেই ভেক্টর আমাদের রেজাল্টেন্ট হবে তাদের কর্ণ বরাবর অর্থাৎ এই বরাবর। সামুদ্রিক সূত্র আমাদের জানা আছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই দিক বরাবর আসলে চার্জের পার্টিকেলটা বা আমাদের চার্জ পার্টিকেলটা আমাদের এই দিক বরাবর বেগ প্রাপ্ত হবে। তার মানে তার নতুন যে বেগটা সে বেগটা হবে আমাদের এই দিক বরাবর। কিন্তু এই পজিশনে যখন আবার সে আসবে তখন আবার সে একটা চৌম্বকীয় বল পাবে কিনা, হ্যাঁ অবভিয়াসলি চৌম্বকীয় বল পাবে। এবং একটু খেয়াল করে দেখো, এবং আমাদের এখানে যে চৌম্বকীয় বলটা খেয়াল করে দেখো, আমাদের এইটা ধরলাম, আমি ধরে নিলাম আর কি, এটা হচ্ছে আমাদের এই অবস্থা বেগ প্রাথমিক থেকে, মানে কিছু আমাদের ইনিশিয়াল অবস্থা এইভাবে, তার কিছুক্ষণ পর মুহূর্তে আমাদের হচ্ছে এই অবস্থায় সেই বরাবর সে এখন বেগপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, এই বরাবর যখন সে বেগপ্রাপ্ত থাকবে তখন আবার সে একটা বল পাবে না, হ্যাঁ অবভিয়াসলি বল পাবে। কোন দিক বরাবর, দেখো চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর ভিতর দিকে, আগের বার ছিল সোজা, আমাদের বৃদ্ধাঙ্গুল ছিল সোজা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, বাট এবার একটু তির্যকভাবে, এই তো ভি, এই বৃদ্ধাঙ্গুলি হবে আমাদের ভি এর দিক বরাবর, এই দিক বরাবর। তালু কোন দিকে তাকায় আছে, উপর দিক বরাবর। তাহলে আমাদের এই পর্যায়ে আমাদের যে বেগের দিকটা হবে, বেগের দিক না আমাদের বলের দিকটা, সেটা হবে আমাদের এই দিক বরাবর। তাহলে আমাদের চার্জ পার্টিকেল যাবে কোন দিকে, অবশ্যই কর্ণ বরাবর, ধরলাম এই দিক বরাবর যাচ্ছে। তারপর আবার খেয়াল করে দেখো, এই পর্যায়ে এসে আসার পর এবার কিন্তু এই বরাবর যাচ্ছে, বেগ প্রাপ্ত হচ্ছে চার্জটা। তো এখন এই বরাবর যখন যাবে তখন তার আসলে আমাদের খেয়াল করে দেখো, তখন তার আমাদের বলের দিক কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর ভিতর দিকে, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, আর একটু তির্যক কোন দিকে, এবার বলের দিক এই দিকে, এই দিকে, এই দিকে, তাই কি না, হ্যাঁ এই দিকে, অর্থাৎ এই দিকে, এই দিকে। তাহলে আমি বলের দিক হচ্ছে আমাদের এই দিকে, তাহলে এফএম এর দিক হচ্ছে আমাদের এই দিকে, তাহলে চার্জ যাবে কোন দিকে, পার্টিকেলটা যাবে কোন দিকে, এই দিকে। তারপর আবার খেয়াল করে দেখো, আমাদের এবার নতুন ভি হচ্ছে আমাদের এইদিকে, অর্থাৎ বেগ প্রাপ্ত হচ্ছে আমাদের এইদিকে। তাহলে বলের দিক কোন দিকে হবে, এই দিকে। দেখো চৌম্বক ক্ষেত্র বরাবর রাখলাম, আর ভি এর দিক বরাবর আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, এবার এই দিকে, এই তো মোটামুটি হবে। খেয়াল করে দেখো, হ্যাঁ ঠিক আছে। তাহলে যাবে কোন দিকে, অবভিয়াসলি আমাদের এই দিকে। তাহলে এবার বলের দিক কোন দিকে, চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর ভিতর দিকে, চার্জের বেগ হচ্ছে আমাদের উপর দিক বরাবর, যাবে কোন, বল পাবে কোন দিকে, এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর। তাহলে যাবে কোন দিকে, এই দিক বরাবর। তাহলে আমাদের এই পয়েন্টে আমাদের বেগ, দেখো আমাদের এই পয়েন্টে আমাদের বলের দিক কোন দিকে, আমাদের চার্জ পার্টিকেলের চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতর দিকে, চার্জ পার্টিকেল যাচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে বল পাবে কোন দিক বরাবর, তালু বরাবর কোন দিকে, নিচের দিকে, এই তো এই তো। তো বুঝতে মনে হয় বাকি নেই আর। তাহলে আমাদের বেগের দিক কোন দিকে হবে, নতুনভাবে এইভাবে, ওকে। তাহলে এখানে আমাদের কোন দিকে হবে, যে ভাই আমাদের এবার আবার নিচে, ওকে। এটা তোমরা বুঝতে পারতেছো, এখন যাবে কোন দিকে, এই দিকে। তারপরে স্টেপে বল হবে আমাদের এইদিকে, যাবে কোন দিকে, এই দিকে, ওকে। কমন সেন্স, একদম কমন সেন্স। তারপর আমাদের বল কোন দিকে পাবে, আবার সেই নিচের দিকে, তাই কি না, হ্যাঁ দেখো চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর ভিতর দিকে, এবার বেগ কোন দিকে, এই দিকে, যে এইদিকে। তাহলে বল পাবে কোন দিকে, ওই দিকে। তাহলে যাবে কোন দিকে, এই তো এইদিকে। আবার এখানে এসে এই দিকে, যাবে কোন দিকে, এই তো এইদিকে, ওকে। এই তো যাবে কোন দিকে, এই তো এইদিকে। বল কোন দিকে, আবার এইদিকে, যাবে কোন দিকে, এই দিকে, ওকে।
এই তো হয়ে যাচ্ছে, এই তো মোটামুটিভাবে, এই তো ধরে নাও এই তো হয়ে গেছে। তাহলে বল আবার এইদিকে যাবে কোন দিকে, আবার এই দিকে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা মনে হয় বুঝতে পারতেছি এখান থেকে যে ভাই আমাদের কাছে দেখে মনে হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল যখন আমাদের চৌম্বক ক্ষেত্রে গতিপ্রাপ্ত হবে বা বেগপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে ওই চার্জটা আসলে আমাদের বৃত্তাকারভাবে ঘুরতেছে। কেমনভাবে? বৃত্তাকারভাবে, দ্যাট ইজ সার্কুলার ওয়েতে। সে চার্জটা একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে সে কি করবে বলতো, ঘুরতে থাকবে, দ্যাট ইজ সার্কুলার মোশন। অর্থাৎ আমাদের এখানে যে চার্জ পার্টিকেলটা থাকবে তার যে ভেলোসিটি থাকবে সেটা হবে আমাদের অবশ্যই সার্কুলার, অর্থাৎ বৃত্তীয় গতি। কেমন গতি হবে আমাদের? বৃত্তীয়। তো এখন তুমি বুঝতেই পারতেছো বৃত্তাকারভাবে একটা চার্জ পার্টিকেল ঘুরবে, তাহলে অবশ্যই ওই চার্জ পার্টিকেলের উপর একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। হ্যাঁ অবভিয়াসলি, তাই কি না? হ্যাঁ, কারণটা কি আমরা জানি, কি জানি বলতো? আমরা জানি না যে একটা বস্তু যে আমাদের বৃত্তাকার পথে ঘুরতেই থাকে, এবং ধরলাম আমি বস্তুটা আমাদের এই পয়েন্ট অর্থাৎ বৃত্তের কেন্দ্র করে সে ঘুরতেছে। বৃত্তের যে সেন্টার আছে তাকে কেন্দ্র করে সেই চার্জ পার্টিকেলটা ঘুরতেছে। এখন খেয়াল করে দেখো, আমাদের এই পয়েন্টে চার্জ পার্টিকেল মনে করলাম আমাদের এই দিক বরাবর ঘুরতেছে, ওকে, বৃত্তাকারভাবে। তো এখন তাহলে আমাদের এই পয়েন্টে তার দিক কোন দিকে হবে? বেগের দিক। তা অবভিয়াসলি এই পয়েন্টের স্পর্শক বরাবর বা ট্যানজেনশিয়াল দিক বরাবর। ট্যানজেনশিয়াল দিক বরাবর অঙ্কন করতে পারবে কিনা? হ্যাঁ, এই তো। তাহলে আমাদের এই দিক বরাবর হবে বেগের দিক। তারপর আমাদের এই পয়েন্টে ভাই আবার ট্যানজেনশিয়াল, এই তো এই দিক বরাবর। আবার আমাদের এই পয়েন্টে কোন দিকে হবে? আবার এই যে ট্যানজেনশিয়াল দিক বরাবর। আবার আমাদের এই পয়েন্টে এই যে ট্যানজেনশিয়াল দিক বরাবর বা স্পর্শক বরাবর। আবার এই পয়েন্টে এই তো এই বরাবর। আবার এখানে আবার এই বরাবর। ব্যাপারটা মনে হয় তুমি বুঝতে পারছো, ওকে? তো এখন এই বৃত্তাকার পথে কোনো বস্তুকে ঘুরতে গেলে পরে একটা আমাদের কেন্দ্রমুখী বলের দরকার হয়। কেন্দ্রমুখী বল না থাকলে দেখো, আমাদের যদি এখানে বৃত্তাকার পথে কোনো বস্তু ঘোরে আর যদি কেন্দ্রমুখী বল না থাকে, তাহলে বস্তু তো আমাদের ছিটকাই যাবে ওইদিকে, তার স্পর্শক বরাবর বা ট্যানজেনশিয়াল দিক বরাবর। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারতেছি যে একটা পার্টিকেল যখন আমাদের বৃত্তাকার পথে ঘুরবে তখন তাকে একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে ভাই কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কে? কেন্দ্রমুখী বলের যোগানটা যে দিবে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স। দেখো, কোনো চার্জ পার্টিকেলের উপর ম্যাগনেটিক ফোর্সের মানটা যত বেশি হবে তার কেন্দ্রমুখী বলটা কিন্তু তত বেশি হবে। হবে কি না? তুমি একটু স্বাভাবিক কনসেপ্টে কল্পনা করো, আমাদের এখানে চার্জ পার্টিকেলের উপর আমাদের ম্যাগনেটিক ফোর্স নেই, তাহলে ওই চার্জ পার্টিকেল কখনোই বৃত্তাকার পথে ঘুরবেই না। নাকি ঘুরবে? না, ঘুরবে না। সে একদম কি বরাবর, সরলরেখিক পথ বরাবর যাত্রা আরম্ভ করবে। খেয়াল করে দেখো, আমরা যদি মনে করে নেই, দেখো একটু খেয়াল করে দেখো, সিচুয়েশন বোঝো আগে, সিচুয়েশন বোঝো, তারপর অন্য কিছু। আগে ফিল করো, ফিজিক্সে আগে ফিল করতে হয়, তারপর অন্য কিছু, ওকে? ফিজিক্সে ফিলটাকে তুমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা মানে ফিজিক্স বাস্তবমুখর হয়ে গেছে, ওকে? তো এখন একটু খেয়াল করে দেখো তো, আমাদের এখানে চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর ভিতর দিকে প্রদর্শন করতেছিলাম আর কি। তো আমি এবার চৌম্বক ক্ষেত্রটা ওইভাবে না, এবার চৌম্বক ক্ষেত্রটা আমি দেখাইলাম তোমাকে এইভাবে। খেয়াল করো যে আমাদের এই দিক বরাবর কাজ করতেছে, অর্থাৎ আমাদের এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর কাজ করতেছে আমাদের চৌম্বক ক্ষেত্র। আর আমি তোমাকে বললাম যে এই চৌম্বক ক্ষেত্রের মাঝে আমাদের প্লাস কিউ পরিমাণ চার্জ ভি বেগে প্রাপ্ত। তাহলে বলতে হবে আমাদের এখানে চৌম্বকীয় বল কত, ম্যাগনেটিক ফোর্স কত। তুমি কি বলবা যে ভাই ভি এর ডাইরেকশন এবং বি এর ডাইরেকশন সেম, দ্যাট ইজ ভি ভেক্টর এবং ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, কারণ দুটো ভেক্টর আমাদের একই দিকে অ্যালাইন অবস্থায় আছে, অবস্থান করতেছে। দ্যাটস ওয়াই আমাদের এই ভি এবং বি এর মধ্যবর্তী কোণটা কত আমাদের? অবভিয়াসলি 0। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের থিটার যে মানটা, থিটার মানটা আমাদের 0। আচ্ছা ভাইয়া, থিটার মান যদি আমাদের 0 হয়, আমরা কি জানি এফ এম ইজ ইকুয়াল টু আমাদের কিউ ভি ভি সাইন থিটা। সো থিটা যেহেতু আমাদের 0, তার মানে আলটিমেটলি আমাদের পুরো টার্মটা অর্থাৎ পুরো এফ এম এর যে ভ্যালুটা, ম্যাগনিটিউডটা বা ভ্যালুটা, সেটা আমার কত হবে বলতো? 0 হবে। তাহলে আমি কি বলতে পারি না ভাইয়া, এই সিচুয়েশনে এই চার্জ পার্টিকেলের উপর কোনো পরিমাণ ম্যাগনেটিক ফোর্সে কাজ করতেছে না? ম্যাগনেটিক ফোর্স যদি কাজ না করে তাহলে এই চার্জ পার্টিকেল যাবে কোন দিকে? অবভিয়াসলি স্ট্রেট লাইন বরাবর। দ্যাট ইজ কোনো পয়েন্টকে কেন্দ্র করে সে আর বৃত্তাকার পথে ঘুরবে না। তাহলে বৃত্তাকার পথে না ঘুরলে তার কেন্দ্রমুখী বলের মান কত? অবভিয়াসলি 0। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারতেছি? ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফোর্স উপস্থিত, তো আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স, যেটাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল, ওকে? অর্থাৎ আমাদের যদি কোনো চার্জ পার্টিকেলের উপর ম্যাগনেটিক ফোর্স উপস্থিত থাকে, তাহলে পরে যতটুকু ম্যাগনেটিক ফোর্স উপস্থিত থাকবে ঠিক ততটুকুই আমাদের কি উৎপন্ন হবে বলতো? আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল উৎপন্ন হবে। তার মানে কেন্দ্রমুখী বলের যে যোগানদাতা, সে যোগানদাতা আমাদের কে? ম্যাগনেটিক ফোর্স। তাহলে আমি কি লিখতে পারি যে ভাইয়া, আমি মনে হয় লিখতে পারি যে আমাদের ম্যাগনেটিক ফোর্সের মানটা যত বেশি হবে, আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স দ্যাট ইজ কেন্দ্রমুখী বলের মানটা তত বেশি হবে। অর্থাৎ এফ এম ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি? এফ অফ সিপি, সেন্ট্রিপেটাল ফোর্স।
তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমি মনে হয় বলতেই পারি যে ভাই আমাদের এখানে যে এফএমটা, সেই এফএম এর ভ্যালু যদি আমি বসাই দিই কিউ ভি বি, আর আমি তো ধরেই ফেলছি যে আমাদের এই আমাদের পর্যায়ে বা আমাদের এই সিস্টেমে আমাদের যে থিটাটা, সেই থিটা হচ্ছে আমাদের কত বলতো 90 ডিগ্রি। তার মানে আমাদের 90 ডিগ্রি হলে পরে আমাদের ম্যাগনেটিক ফোর্সের মানটা হবে আমাদের কিউ ভি বি ইজ ইকুয়াল টু এফ অফ সিপি, সেন্টিপিটাল ফোর্স কতটুকু আমাদের জানা আছে, কতটুকু বলতো এম ভি স্কোয়ার ডিভাইড বাই কি বলতো আমাদের আর। যেখানে ভিটা হচ্ছে কোন একটা চার্জ পার্টিকেল কত বেগে বৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে তার বেগ, আর আরটা হচ্ছে আমাদের কত বৃত্তের ব্যাসার্ধকে কেন্দ্র করে সে ঘুরতেছে তার কি বলতো আমাদের রেডিয়াস। ওকে, সেই বৃত্তের রেডিয়াস। তাহলে আমি এখান থেকে মনে হয় বলতেই পারি যে ভাইয়া আমাদের এখান থেকে একটা ভি, এখান থেকে একটা ভি ক্যান্সেল আউট হয়ে গেলে একটা ভি পড়ে থাকে, তাই না? হ্যাঁ, তাহলে পরে আমাদের এখান থেকে খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে যদি বলে যে আমাদের আরটা কতটুকু হবে, একটা চার্জ পার্টিকেল আমাদের ম্যাগনেটিক ফোর্সের ভিতরে অবস্থান করতেছে এবং সে একটা নির্দিষ্ট বেগে বেগপ্রাপ্ত করা আছে, তাহলে সে কতটুকু বৃত্তের ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরবে পরে, কতটুকু হবে সেটা হবে আমাদের আর। আরটা কতটুকু হবে, যে ভাই আমি আরটা বলতে পারি যে আমাদের হবে যেটা, সেটা হবে আমাদের এম ভি ডিভাইডেড বাই কতটুকু হবে বলতো কিউ বি, তাই কি না? হ্যাঁ, অবভিয়াসলি। খেয়াল করে দেখো, আমি এখান থেকে আর এর ভ্যালুটা বের করে ফেলছি। তাহলে আর এর ভ্যালুটা আমাদের কতটুকু হবে, যে ভাই আমাদের এখানে থাকতেছে এম ভি ডিভাইডেড বাই এখানে কি বলতো কিউ বি, তাই কি না? হ্যাঁ, তাই তো। এবার তোমাকে অনেক সময় বলে দিবে, এটা কিন্তু আমাদের খুব বেশি দরকারি, এবং তোমাদের গত ঢাকা বোর্ডে মনে হয় সম্ভবত এইখান থেকে একটা ম্যাথ চলে আসছে, কিন্তু এখানে বলে দিচ্ছে যে আমাদের এই যে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এবং একটা নির্দিষ্ট মানে ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মাঝে একটা নির্দিষ্ট বেগে একটা চার্জ পার্টিকেলকে বেগ প্রাপ্ত করছে। তো সেক্ষেত্রে আমাদের আর মানটা একটা নির্দিষ্ট আমরা পাবোই। এবার যদি বলে যে আমরা একটা নির্দিষ্ট মানে চার্জ পার্টিকেল বদল আমি একটা ইলেকট্রনকে প্রেরণ করছি, কাকে বলতো? ইলেকট্রনকে। পূর্বে যতটুকু বেগে এখনো ততটুকু বেগে। তো একটা নির্দিষ্ট মানে চার্জ পার্টিকেল থেকে যদি আমি একটা ইলেকট্রনকে প্রেরণ করি, তাহলে অবশ্যই ওই নির্দিষ্ট মানে চার্জ পার্টিকেল এবং আমাদের ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের আর এর মানটা ভিন্ন হবে, হবে কি না? হ্যাঁ, অবভিয়াসলি হবে। কারণটা কি, সেই নির্দিষ্ট মানে চার্জ পার্টিকেলের ভর একরকম থাকবে, চার্জ একরকম থাকবে, আবার ইলেকট্রনের ক্ষেত্রে ভর একরকম থাকবে, চার্জ একরকম থাকবে। দ্যাটস ওয়াই আমাদের আর এর মানটা ভিন্ন হওয়ার জন্য অত্যাবশ্যকীয়। তারপরে আর এর মানটা পরিবর্তন হবে, আর এর মানটা ডিফারেন্স আসবে। সেই আর এর মানটা আসলে কত ডিফারেন্স, এটা আমাদের বের করতে বলছিল। তো বুঝতে পারতেছো আমাদের এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখন এখান থেকে কিন্তু অনেক সময় বলে দিতে পারে যে, আমরা একটু যদি ক্লিয়ার করে নেই, তো আমাদের এখানে অনেক সময় বলে দিতে পারে যে আমাদের মোটামুটিভাবে অনেক সময় এটা বলে যে আমাদের এখান থেকে কিন্তু বলে দিতে পারে তোমাদের একটু ওয়েট, এখান থেকে তোমাদের একটু বলে দিতে পারে যে আমাদের এখান থেকে বলে দিতে পারে যে আমাদের বেগের মানটা কতটুকু হবে। ওকে, বেগের মানটা বের করতে পারবে কি না? হ্যাঁ, অবভিয়াসলি বের করতে পারবে। কিভাবে? যে আমাদের এখানে বেগ যেটা হবে সেটা হবে আমাদের ভি ইজ ইকুয়াল টু হবে কতটুকু বেগ হবে, তোমরা একটু বলো তো আমাকে মাথা খাটিয়ে, যে ভাই এখান থেকে তো বের করা যায়, যে ভাই আমাদের ভি ইজ ইকুয়াল টু হবে আমাদের কিউ বি আর ডিভাইডেড বাই কি বলতো আমাদের এম। ওকে, এই তো তুমি বেগের মান পেয়ে গেছো। তো তোমাকে যে সব কিছু ডাটা দেওয়া থাকে, তোমাদের কিউ এর মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে, বি এর মান দেওয়া থাকবে, আর এর মানটা রেডিয়াসটা দেওয়া থাকলে বেগের মানটা বের করতে বলবে, পারবা কি না? হ্যাঁ, পারবা। তো আমরা এখন একটু কাজ করে ফেলি। আমরা যেহেতু খেয়াল করে দেখো, আমরা যেহেতু রৈখিক বেগ পেয়ে গেছি, তাহলে অবশ্যই কৌণিক বেগ পাবো। তো আমরা কি জানি, কৌণিক বেগ এবং রৈখিক বেগের মানে সম্পর্ক জানি না? হ্যাঁ, জানি তো অবভিয়াসলি। কি জানি, যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা কি বলতো আর। ওকে, তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কাকে বলতো, সেই ওমেগাকে। ওমেগা বলতে আমাদের কি বলতো অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। তো আমাদের কৌণিক বেগের মানটা কতটুকু আসবে, অবভিয়াসলি ভি ডিভাইড বাই আর, তাই কি না? হ্যাঁ, তো আমরা এখান থেকে মনে হয় বুঝতে পারতেছি ওমেগা ইজ ইকুয়াল টু ভি বলতে আমাদের এটা, তাহলে বসাই দাও তো কিউ বি আর ডিভাইড বাই এম, আর এখানে কত বলতো সেই এক্সট্রা করে আরটা আছে। ওকে, এখানে বসাই দিলাম, তাহলে আর আর আমাদের ক্যান্সেল আউট। তো থাকতেছে পরে শুধুমাত্র কি বলতো ওমেগা ইজ ইকুয়াল টু কিউ বি ডিভাইড বাই কি বলতো আমাদের এম। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। তো আমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় বলে দিতে পারে যে একটা চার্জ পার্টিকেল এত চৌম্বকক্ষেত্রের মাঝে ঘুরতেছে বা এত চৌম্বকক্ষেত্রের মাঝে সে অবস্থান আছে এবং তাকে এত বেগে প্রাপ্ত করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত। তো বুঝতে পারতেছো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমাদের কতটুকু হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, এটা তোমাকে বের করতে হবে। তো একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু আবার অবভিয়াসলি জানি যে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, তাই কি না? হ্যাঁ, তাই তো। নাকি আবার প্রুফ করে দেখাইতে হবে? না, আমি আশা করবো তোমাদের প্রুফ করে দেখাইতে হবে না। এটা আসলে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি কীভাবে আসলো। তো আমরা এক কাজ করে ফেলি। কীরকম কাজ, যে ভাই আমাদের এখানে খেয়াল করে দেখো, আমাদের ওমেগার মান জানা আছে, টোয়াইস পাই মান জানা আছে, টোয়াইস পাই তো আমাদের ফিক্সড ভ্যালু, তো আমাদের টি এর মানটা বের হয়ে আসবে। আর তোমরা মনে হয় সবাই জানো যে আমরা জানি কি, যে আমরা জানি এফ বা ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কি বলতো আমাদের টি, তাই কি না? টাইম পিরিয়ড। তো আমরা এখান থেকে এক কাজ করতে পারি, আমরা এফ দ্বারা কি প্রকাশ করতে পারি, আবার অনেক সময় কোনো বইয়ে দেখবো আবার এন দ্বারাও প্রকাশ করা আছে। ওকে, তো হেজিটেট ফিল করা যাবে না কোনটা এফ আবার কোনটা এন, একই জিনিস।
তো আমাদের এখান থেকে খেয়াল করে দেখো, আমাদের যদি টাইম পিরিয়ডটা বের করতে বলে, অথবা আমাদের এখান থেকে যদি বলতো যে আমরা লিখতে পারতাম না ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই 1/t মানে কত বলতো, 1/t মানে কি বলতো, এফ অথবা এন। তার মানে এখানে এনে দিলাম, ওকে, যেটা আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো আমরা এখান থেকে মনে হয় বলতে পারতাম যে আমাদের এখান থেকে এন ইজ ইকুয়াল টু হবে আমাদের ওমেগা ডিভাইড বাই টোয়াইস পাই, তাই কি না? হ্যাঁ তাই। তার মানে এখান থেকে আমাদের এন ইজ ইকুয়াল টু ওমেগা বলতে আমাদের এখানে মানটা যদি বসাই দেই, ওমেগা বলতে আমাদের কিউ বি ডিভাইড বাই এম, আর এখানে কত বলতো টোয়াইস পাই, এই সেই টোয়াইস পাই। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কি বলতো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, ওকে, এটা আমাদের কৌণিক কম্পাঙ্ক, আর এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। তো বুঝতে পারতেছো? এবার যদি কোশ্চেনে তোমাকে বলে দেয় যে আমাদের এন না, এবার আমাদের টাইম পিরিয়ড বের করতে হবে বা পর্যায়কাল বের করতে হবে। তো পর্যায়কাল কেমনি বের করবা? পর্যায়কাল বের করার জন্য খুবই সুন্দর প্রসিডিউর আছে। কিভাবে বের করবা? তো পর্যায়কাল আমরা মনে হয় বলতে পারি যে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই 1 ডিভাইড বাই কি বলতো টোয়াইস পাই বাই টি। তার মানে এখান থেকে আমি পর্যায়কাল বের করবো, আমরা টাইম পিরিয়ড বের করবো, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে আমাদের টোয়াইস পাই ডিভাইড বাই কি বলতো আমাদের ওমেগা। তাহলে আমি বলতে পারি টোয়াইস পাই তো আমাদের থাকলো এখানে, আর ওমেগা বলতে আমাদের কোনটা বলতো, এই তো কোনটা, এই তো মানে আমাদের ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি ওমেগা বলতে হচ্ছে আমাদের কিউ বি ডিভাইড বাই এম, এম বলতে আমাদের এই তো উল্টাই গেল, ভাগ আছে উল্টাই গেল। তারপরে আমি বলতে পারি যে আমাদের যে টাইম পিরিয়ডটা অর্থাৎ আমাদের টি যেটা, সেটা হবে আমাদের টোয়াইস পাই এম ডিভাইড বাই কি বলতো আমাদের কিউ বি। তো বুঝতেই পারতেছো, দেখো একটা থেকে আমাদের কত কিছু বের হয়ে গেছে। তো তোমরা যখন বুয়েটে পরীক্ষা দিবা, মোটামুটিভাবে বুয়েটে যখন পরীক্ষা দিবা, তখন এইসব কোশ্চেন তোমাদের আসতে পারে, ওকে। আর তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের মোটামুটিভাবে এইটা চাওয়া হয়ে থাকে, বাট এত কিছু ডিটেলসে যাওয়া যায় না, হয় না আর কি। তো তোমরা মাথায় রাখো, কারণ তোমরা তো সবাই হয়তো বুয়েট কেউ প্রত্যাশী, নতুবা কেউ জেনারেল ইউনিভার্সিটি প্রত্যাশী বুয়েট, নতুবা কেউ ঢাবিতে যাবা, আবার কেউ ডিএমসি প্রত্যাশী আছো। তো বুঝতে পারতেছো, তো তুমি এইসবকে ফিল করতে হবে ভাইয়া। ফিজিক্সটা আর কিছু না, জাস্ট ফিল করা। তুমি ভালোভাবে ফিল করো, তাহলে দেখবা যে তোমার কাছে অটোমেটিক্যালি সব কিছু আসতেছে। সূত্র মাথায় রাখতে হবে ভাইয়া? না, শুধু মাথায় রাখতে হবে না, শুধু মাথায় রাখতে হবে এটা তোমার তো বোঝার জিনিস এটা, যে ভাই একটা চার্জ পার্টিকেল যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে পরে তার উপর একটা আমাদের কি হয় বলতো, কেন্দ্রমুখী বলের দরকার হয়। আর কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কি এখানে, চার্জ পার্টিকেলের উপর, সেই আমাদের ম্যাগনেটিক ফোর্স। তার মানে আমি বলতে পারি এফ এম ইজ ইকুয়াল টু কি বলতো, এফ অফ সিপি। তো এফ এম এর ভ্যালু তোমার জানা আছে, সিপির ভ্যালু তোমাকে জানা আছে, বসাই দিবে, যা কিছু চাবে তাই বের করতে পারবে। এই তো সময় লাগবে না, 2-1 সেকেন্ড সময় লাগবে। আমি এখানে দেখাচ্ছি বিধায় একটু বেশি সময় নিচ্ছি, অথবা স্লো মোশনে করাই দিচ্ছি, বাট তুমি যখন বের করবে তোমার কাছে অনেক বেশি খুব শর্ট সময় লাগবে। তো আজকে এ পর্যন্তই। সামনের দিন আর ইনশাল্লাহ আমরা কথা বলবো হেলিক্যাল মোশন অফ দ্য চার্জ পার্টিকেল। তার মানে এই চার্জ পার্টিকেলকে আমরা, দেখো এই চার্জ পার্টিকেল কিন্তু আমি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি বরাবর বেগ প্রাপ্ত করছি, বাট সামনের দিন আমরা এমন কাজ করব 90 ডিগ্রি বরাবর না, একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, থিটার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, দ্যাট ইজ আমাদের থিটার ভ্যালু থাকতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, দ্যাট ইজ হোয়াট এভার, যে কোনো একটা কিছু হোক না কেন, যে কোনো আমাদের একটা অ্যাঙ্গেল থাকবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।